আমি যেটাকে টাইপ 2 সার্কিট বলেছি, সেই সার্কিটে কিছু শর্ট থাকবে, অর্থাৎ কোনো কোনো প্লেট দুটো এই কম্বিনেশনে থাকা দুটো ভিন্ন ধারকের কোনো কোনো প্লেটের সঙ্গে সরাসরি তার দিয়ে যুক্ত থাকবে, যে তারের কোনো রোধ নেই, অর্থাৎ তাদের যে বিভব কমন বিভব হবে, অর্থাৎ দুটো প্লেটের বিভবের কোনো পার্থক্য থাকবে না। এক্ষেত্রে দেখো C1 আর সিম্পল ফর্মে যদি নিই, এখানে যে ধারকত্ব, এর জন্য যে ধারকত্ব, সেই ধারকত্ব কিন্তু কোনো ইফেক্ট থাকবে না, কারণ এখানে আমি যদি x আর এই বিভবটাকে যদি y নিই, তাহলে এই বিভবটা হবে y, অর্থাৎ এর সঙ্গে একেবারে শর্ট করা আছে, শর্ট সার্কিট বলা হয়, শর্ট করা আছে, শর্ট করা হলে এটা হচ্ছে y হবে, অর্থাৎ এর বিভব আর এর বিভবের মধ্যে কোনো পার্থক্য নেই, অর্থাৎ এই ধারকের কোনো ইফেক্ট নেই। এখানে y হবে আর এখানে y, অর্থাৎ এখানে যে ইকুইভ্যালেন্ট ধারকত্ব হবে একমাত্র C1, অর্থাৎ এই যে বর্তনী আমি আঁকলাম, এই বর্তনীতে ধারকত্বের জন্য দায়ী থাকবে এই ধারকটি। এই ধারকটির কোনো রকম কোনো কন্ট্রিবিউশন থাকবে না, কারণ ওই ধারকের দুটো প্লেটকে শর্ট করা আছে, একটা তারের সাহায্যে যুক্ত করা আছে, যে তারটার কোনো রোধ নেই, অর্থাৎ এর যে পোটেনশিয়াল, এর পোটেনশিয়াল সেম, দুটো প্লেটের মধ্যে পোটেনশিয়াল যদি 0 হয়, তাহলে সেই ধারকের কোনো ধারকত্ব থাকে না, কোনো কার্যকারিতা থাকে না। বেশ, এবারে এই অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে আমরা একটা বড় সার্কিট এর ধারকত্ব নির্ণয় করার চেষ্টা করব। এখানে শর্ট করা আছে এই বিন্দু এবং এই বিন্দু, এই বিন্দুর বিভব যদি x হয়, এই বিন্দুর বিভব যদি x হয়, এই বিন্দুর সঙ্গে সরাসরি এই বিন্দুটা যুক্ত করা আছে, এর বিভব x হবে, এর সঙ্গে সরাসরি এই বিন্দু যোগ করা আছে, এর বিভব হবে x, এবং বি বিন্দুর বিভব যদি y হয়, তাহলে এখানে কিন্তু y এর সঙ্গে সরাসরি কোনো কিছু যোগ করা নেই, কেবলমাত্র এই প্লেটের বিভব হবে y, আর এখানে আমরা z ধরে নেব। এই বিন্দুর বিভব z হলে এই বিন্দুর বিভবও z হবে, এই বিন্দুর বিভব z হলে এই বিন্দুর বিভবও z হবে, আর এই বিন্দুর বিভব z হলে এই বিন্দুর বিভবও z হবে। তাহলে দেখো xz 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 আর zz, এখানে দেখো এই দুটো ক্যাপাসিটরের কোনো গুরুত্ব থাকলো না, কারণ এর এইখানে z এখানে z, দুটো বিভবের কোনো পার্থক্য নেই, এই দুটো পয়েন্টের মধ্যে বিভবের কোনো পার্থক্য নেই, অর্থাৎ এইখানে যে দুটো ক্যাপাসিটর রয়েছে, আগের যে আমরা আলোচনা করলাম, এর আগেই যে আলোচনা করলাম, সেই আগের অভিজ্ঞতার ভিত্তিতে আমি বলতে পারবো যে এই ক্যাপাসিট্যান্স দুটোর কোনো কার্যকারিতা নেই। আবার দেখো এই ক্যাপাসিট্যান্সেরও দুটো প্লেটের মধ্যে বিভবের পার্থক্য নেই, এরও জেড এরও জেড, অর্থাৎ এই ক্যাপাসিটরেরও কোনো কার্যকারিতা থাকলো না। এবারে কি হবে না, xz xz zx এবং xz, এখানে তিনটে ক্যাপাসিটর, এর সঙ্গে তার দিয়ে যুক্ত আছে পুরো এইখানটা, এই ক্যাপাসিটরের সঙ্গে আবার zy বিভব প্রভেদ রয়েছে। এবারে এই সার্কিটটাকে আমাকে কি করতে হবে, সিম্পল করে আঁকতে হবে, যে ক্যাপাসিটরগুলোর কোনো গুরুত্ব নেই সেই ক্যাপাসিটরগুলো বাদ চলে যাবে, থাকবে কোন কোন ক্যাপাসিটর, এই ক্যাপাসিটর, এই ক্যাপাসিটর, এই ক্যাপাসিটর আর এই ক্যাপাসিটর, মোট 4টে ক্যাপাসিটর থাকবে। ছিল কটা, 7টা ক্যাপাসিটর, 7টা ক্যাপাসিটরের মধ্যে 3টের কোনো ফাংশন নেই, এই কারণে 3টেকে আমি বাদ দিয়ে দিলাম, থাকবে এই 4টে ক্যাপাসিটর। 4টে ক্যাপাসিটরের মধ্যে আমি একে ফেলবো ফার্স্ট C, এই ক্যাপাসিটর, এখানে x আর এখানে হচ্ছে z, এছাড়াও zx এর মধ্যে আরেকটা ক্যাপাসিটর রয়েছে, আমি কি করব না x আর z এর মধ্যে আরো একটা ক্যাপাসিটর C দিয়ে দেব, তাহলে x z এর মধ্যে এই ক্যাপাসিটরটা চলে গেল, কমপ্লিট হয়ে গেল, আমি ডবল চিহ্ন দিয়ে দিলাম, ডাবল টিক চিহ্ন দিয়ে দিলাম। এবারে এই ক্ষেত্রে x আর z এর মধ্যে এই ক্যাপাসিটর রয়েছে, x আর z এর ক্ষেত্রে আমি z এর মাঝে আমি এই ক্যাপাসিটরটা থাকার কারণে এটাকে আমি দিয়ে দিলাম। আবার একটা ক্যাপাসিটর আছে x আর z এর মধ্যে, আবার একটা টিক চিহ্ন দিয়ে আমি x আর z এর মধ্যে আর একটা ক্যাপাসিটরকে লাগিয়ে দিলাম, তাহলে আমার 3টে ক্যাপাসিটর কমপ্লিট হলো। এরপরে দেখো z আর y এর মধ্যে আরেকটা ক্যাপাসিটর আছে, দেখো এটা z এটা z এটা z,
জেড আর ওয়াই এর মধ্যে একটা ক্যাপাসিটর আছে, তাহলে আমাকে আবার একটা পয়েন্ট ওয়াই নিতে হবে, ওয়াই আর জেড এর মধ্যে একটা ক্যাপাসিটরকে লাগাতে হবে। এই হলো জেড এবং ওয়াই এর মধ্যে, একে টিক চিহ্ন দিয়ে এই ক্যাপাসিটরটা পেয়ে গেলাম। দেখো 1 2 3 4 চারটে ক্যাপাসিটরের মধ্যে তিনটে ক্যাপাসিটর প্যারালালে আছে আর একটা ক্যাপাসিটর তার সঙ্গে সিরিজে আছে। এইভাবে জাজ করতে হবে, এমন কোনো কঠিন নয়। মনে হচ্ছিল প্রথমে দেখে মনে হচ্ছিল কি অনেক বড় একটা বর্তনী, এই বর্তনীটাকে জাজ করব কি করে। এখন তুমি নিশ্চয়ই একদম ক্লিয়ারলি বুঝতে পারছো যে বর্তনীটা কিছুই নয়, আমরা এত সময় যে সিম্পল সার্কিটগুলো করে এসেছি সেই সিম্পল সার্কিটের মতোই একটা সার্কিট। এখানে সি 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 কি হবে, সমান্তরালে আছে C1 + C2 + C3, অর্থাৎ টোটাল হবে। এরপরে একে যদি এখানে লিখি তাহলে x আর এখানে z আর এখানে আছে y x আর z এর মধ্যে c + c কি হবে 3c, আর z y z এর মধ্যে এটা c, অর্থাৎ এর ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কত হবে C1 * C2 / C1 + C2, C1 * C2 / C1 + C2, অর্থাৎ আমি এই দুটো অর্থাৎ a আর b এর মধ্যে যে ক্যাপাসিট্যান্স পাবো সেই ক্যাপাসিট্যান্সের ভ্যালু কি হবে C1 C2 / C1 + C2। C1 টা কত 3c, C2 কত c বাই 3c + c সমান হবে 3c² / 4c সমান হবে 3c/4। आंसर হবে 3c/4। ভেরি ইজি। আর আবার একবার আমি বলছি, এই এত বড় সার্কিট, এখানে 7টা ক্যাপাসিটর ছিল, 7টা ক্যাপাসিটরকে কিভাবে জোড়া ছিল সেখানে দেখানো হয়েছে। তার মধ্যে কিছু কিছু শর্ট সার্কিট করা ছিল, অর্থাৎ কিছু কিছু পয়েন্টের মধ্যে তার দিয়ে জোড়া ছিল, সেই তারগুলো জুড়ে আমরা দেখে নিয়েছি। আমরা আমাদের সুবিধার্থে আমরা কি করেছি, এই পটেনশিয়ালগুলোকে x ধরে নিয়েছি। এই তারটা যত দূর পর্যন্ত আছে প্রত্যেকটা জায়গায় তার পটেনশিয়াল x। এই তারের একটা পয়েন্টের পটেনশিয়াল যদি z হয় তাহলে এখানেও z, এখানেও z, এখানেও z। সে সমস্ত করে আমরা দেখেছি কিছু কিছু ধারকের ক্ষেত্রে সেই ধারকের দুই প্রান্তের বিভব প্রভেদ থাকছে না, অর্থাৎ এই পুরো কম্বিনেশনের দুই প্রান্তের বিভব প্রভেদ থাকছে না, তার মানে এই ধারকের কোনো কার্যকারিতা নেই। এই ধারকেরও একইভাবে কোনো কার্যকারিতা পাইনি। তারপরে আমরা এই ধারকটা পেয়েছি যেটা z আর y বিভবের মধ্যে রয়েছে, সেটাকে আমরা সহজ করে আমরা এঁকেছি এই সার্কিট আঁকার ফলে আমরা জাজ করতে আমাদের সুবিধা হয়েছে যে কোন কোন ধারক সমান্তরাল সমবায়ে রয়েছে। না, এই তিনটে ধারক সমান্তরাল সমবায়ে রয়েছে। সমান্তরাল সমবায়ে থাকলে তার তুল্য ধারক করতে হয় 3c, তার সঙ্গে c শ্রেণী সমবায়ে রয়েছে। 3c আর শ্রেণী সমবায়ে থাকলে তার তুল্য ধারক হয় 3c/4, অর্থাৎ এই বড় সার্কিটের ক্ষেত্রে আমরা তুল্য ধারকত্বের মান বের করতে পারলাম। এরপরে যে সার্কিটটা আমরা দেখতে পাচ্ছি, এই সার্কিটটাকেও জাজ করা খুব একটা কঠিন হবে না। এই ক্ষেত্রে তোমাকে একটা ব্যাটারি যোগ করা থাকবে। আমি এই সার্কিটটা এঁকেছি, পরে আমি এই সার্কিটটা নিয়ে আলোচনায় আসবো ফিরে। এই ক্ষেত্রে বিভিন্ন ক্যাপাসিট্যান্স দেওয়া আছে। এই ক্ষেত্রে দেখো এখানে যদি একটা ব্যাটারি যোগ করে দেওয়া হয়, ধরা যাক এখানে ধরো 60 ভোল্টের একটা ব্যাটারি যোগ করে দেওয়া হলো, সেক্ষেত্রে তোমাকে যে কোনো একটা ক্যাপাসিটরের মধ্যে আধানের মান বের করতে বলবে। এইখানে এই 5 মাইক্রোফ্যারাডের মধ্যে আধানের মান তোমাকে নির্ণয় করতে বলা হলো। তুমি কি করবে তাহলে? তোমাকে সেই একইভাবে জাজ করতে হবে। তোমাকে এ পয়েন্ট আর বি পয়েন্ট, এ পয়েন্ট লাগাতে হবে আর বি পয়েন্ট লাগাতে হবে। এ আর বি এর মধ্যে তোমাকে এবারে কমন ভোল্টেজের পয়েন্ট বুঝতে হবে। x এখানে y ব্যাস, আর কিছু নেই, x আর y। তাহলে মাঝখানে x আর y পয়েন্ট থাকবে, মাঝখানে থাকবে x এবং y পয়েন্ট। এ থেকে দেখো, এ থেকে প্রথমে যে একটা প্লেট গেছে, সেই প্লেটের আরেকটা প্লেট, অর্থাৎ ওই প্লেটের সম্মুখে যে প্লেটটা রয়েছে, একটা ক্যাপাসিটরের তো দুটো প্লেট থাকে, এ থেকে একটা প্লেট বেরিয়েছে, সেই প্লেটটা আবার আরেকটা প্লেটের সম্মুখে রয়েছে, যে প্লেটটা y তে গেছে, অর্থাৎ আমি এই দুটো প্লেট কমপ্লিট করলাম। এবারে বি থেকে একটা প্লেট গেছে,
এক্স পয়েন্টে দেখো বি থেকে একটা প্লেট গেছে এক্স পয়েন্টের সঙ্গে সম্মুখে থাকা আর একটা প্লেটের সঙ্গে, অর্থাৎ এই প্লেটটা এই ক্যাপাসিট্যান্সটা এই ক্যাপাসিটরটা আমি আঁকতে পারলাম, যেটা হচ্ছে বি থেকে এসছে। দেখো বিটাকে আমি এখানে আঁকলে আমার সুবিধা হতো বুঝতে, কিন্তু একই তো ব্যাপার, বিটাকে এখানে ইচ্ছা করে দেওয়া আছে। বি, এই বি পয়েন্ট হলো এইটা, এই বি পয়েন্টের সঙ্গে এই প্লেট যুক্ত, এই প্লেটের সঙ্গে আবার এই প্লেট যুক্ত আছে, এই প্লেট এক্স এর সঙ্গে যুক্ত আছে, আর এক্স এর সঙ্গে কোন কোন প্লেট যুক্ত আছে দেখতে হবে। এক্স ওয়াই এর মধ্যে কোন প্লেটটা আছে এবার বলে ফেলা যায়। এক্স আর ওয়াই এর মধ্যে এই ক্যাপাসিট্যান্স রয়েছে, এই ক্যাপাসিট্যান্সটা আমি এখানে আঁকলাম। এটা হলো 5 মাইক্রোফ্যারাড। এ থেকে ওয়াই তে এসেছিল যেটা, এ থেকে ওয়াই তে এসেছিল যেটা, সেটা হলো 8 মাইক্রোফ্যারাড। তাহলে এই ক্যাপাসিটর কমপ্লিট আর এই ক্যাপাসিট্যান্স কমপ্লিট। বি থেকে এক্স এ এসেছিল, বি থেকে এক্স পয়েন্টে এসেছিল 12 মাইক্রোফ্যারাড, এই ক্যাপাসিটর কমপ্লিট। বাকি থাকলো এই দুটো ক্যাপাসিটর, বাকি থাকলো এই দুটো ক্যাপাসিটর 10 মাইক্রোফ্যারাড আর হলো গিয়ে 9 মাইক্রোফ্যারাড। ঠিক 10 মাইক্রোফ্যারাড আর 9 মাইক্রোফ্যারাড। দেখো 10 মাইক্রোফ্যারাডের দুই প্রান্তের পটেনশিয়াল কত, x আর y। তাহলে এখানে 10 মাইক্রোফ্যারাড বসবে, 10 মাইক্রোফ্যারাড। আর এখানে কত বসবে, এই 10 মাইক্রোফ্যারাড কমপ্লিট করে ফেললাম, বাকি থাকলো 9 মাইক্রোফ্যারাড। এইখানে বসবে 9 মাইক্রোফ্যারাড, এটার দুই প্রান্ত x y এর সঙ্গে। অর্থাৎ আমরা দেখতে পেলাম যে কম্বিনেশনটা কেমন। এ আর বি এর সঙ্গে তার জোড়া আছে, এ থেকে একটা ক্যাপাসিটর বেরিয়ে গেছে, বেরিয়ে সেটা ওয়াই পয়েন্টে মিট করেছে। যে ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স হলো 8 মাইক্রোফ্যারাড। তারপরে বি থেকে একটা বেরিয়ে গেছে যার ক্যাপাসিট্যান্স হলো 12, বি থেকে যেটা বেরিয়ে গেছে 12 মাইক্রোফ্যারাড। এবার এক্স ওয়াই এর মধ্যে এই তিনটে ক্যাপাসিট্যান্স রয়েছে, যেটা তুমি এই চিত্র থেকে, এই পিকচার থেকে সহজে বুঝতে পারোনি, বোঝা সম্ভব হয়নি। এখন তোমার একেবারে ক্লিয়ার। 10 5 এ 15, 15 9 24 মাইক্রোফ্যারাড আছে এখানে। 24, 8 আর 12 তিনটে শ্রেণীতে রয়েছে। এবারে তুমি কি করবে, এখান থেকে এই সার্কিটটাকে আরো সহজ করে নেবে। এ থেকে গেছে 8 মাইক্রোফ্যারাড, তার সঙ্গে এই তিনটেকে তুমি, এটা x পয়েন্ট আর এটা y পয়েন্ট, তাহলে x এখান থেকে এখানে x y এর মধ্যে তিনটে ক্যাপাসিট্যান্স রয়েছে। তিনটে ক্যাপাসিটরের সমান্তরাল সমবায়, সমান্তরাল সমবায়ের সূত্র কি, C1 + C2 + C3। এখানে 10 + 5 + 9, 10 + 5 + 9 তো 9 + 5 14, 14 10 24 মাইক্রোফ্যারাড। এখানে থাকবে 24 মাইক্রোফ্যারাড। তারপরে থাকলো কে না, এই 12 মাইক্রোফ্যারাড, এর সঙ্গে আবার শ্রেণীতে থাকবে 12 মাইক্রোফ্যারাড দিয়ে দিতে যাবে। এখান থেকে আমি আরো সিম্পল করতে পারি। এর তুল্য ধারকত্ব কত হবে, তাহলে 1 এর 8 প্লাস 1 এর 24 প্লাস 1 এর 12, 1/c সমান হবে এটা। তাহলে 24 হলো 24, নিচে লসাগু 24, 8 3 24, তার সঙ্গে 24 1 24 আর হচ্ছে 12 2 24। তাহলে 3 1 4 2 6, 6 এর 24, 6 এর 24, 6 এর 24 সমান কত হবে, 1 এর 4। অর্থাৎ পুরো যে সমবায়, সেই সমবায়ের ধারকত্ব কত হবে না, এ আর বি এর মধ্যে মোট ধারকত্ব হবে C ইকুইভ্যালেন্ট সমান 4 মাইক্রোফ্যারাড। এটা হলো 1 এর 4, 1/c সমান 1 এর 4, অর্থাৎ এইটার মধ্যে তুল্য ধারকত্ব হলো 4 মাইক্রোফ্যারাড, 4 মাইক্রোফ্যারাড। তাহলে এখানে 4 মাইক্রোফ্যারাড যদি হয়, V সমান দেওয়া আছে 60 ভোল্টেজ,
এফ সি ইকুয়ালস টু 4 মাইক্রোফ্যারাড, তাহলে চার্জ হবে কিউ, এইটা মুছে দেওয়া ঠিক হবে না, কিউ ইকুয়ালস টু হবে ভি ইন্টু সি সমান হবে 60 গুণিতক 4 সমান হবে 240 মাইক্রো কুলম্ব। পুরো সিস্টেম এই ক্যাপাসিট্যান্স, এই যে সিস্টেম, এই যে সমবায়টা রয়েছে, এই সমবায়ের মোট আধান কত? 240 মাইক্রো কুলম্ব। 240 মাইক্রো কুলম্ব। এই 240 মাইক্রো কুলম্ব ভাগ হবে, বিভিন্ন ক্যাপাসিট্যান্সের মধ্যে ভাগ হয়ে যাবে। এবারে আমরা দেখো, যখন আমরা কম্বিনেশন বলেছিলাম, সিরিজ কম্বিনেশন এবং সমান্তরাল কম্বিনেশন বলেছিলাম, সিরিজ কম্বিনেশনে যতগুলো ক্যাপাসিটর থাকে প্রত্যেকের আধান সমান হয়। ইয়েস, আমরা বলেছিলাম প্রত্যেকের আধান সমান হয়। আর সমান্তরাল সমবায় যারা থাকে তাদের ধারকত্ব অনুযায়ী আধানগুলো ভাগ হয়। অর্থাৎ এখানে সিরিজে কারা আছে? এই ক্যাপাসিটর এবং এরা প্রত্যেকে। অর্থাৎ আমি এইখানে যদি আমি দৃষ্টি দিই তাহলে এখানে কি হবে? 240 মাইক্রোকুলম্ব, এরও রয়েছে 240 মাইক্রোকুলম্ব, এরও রয়েছে 240 মাইক্রোকুলম্ব, আর এরও রয়েছে 240 মাইক্রোকুলম্ব। এবারে এইটার মধ্যে রয়েছে 5 মাইক্রোফ্যারাড। এবারে 10:5:9 এই তিনটে অনুপাতে ভেঙে যাবে। 240 মাইক্রোকুলম্ব রয়েছে এই তিনটে ধারকের মধ্যে। তিনটে ধারকের মধ্যে 240 মাইক্রোকুলম্ব যদি থাকে তাহলে 5 মাইক্রোফ্যারাডের মধ্যে কত থাকবে? 5/24। দেখো 10 + 5 + 9, এটাকে ভেঙে আরেকটা স্টেপ লেখা যাক। 10 + 5 + 9 ইনটু 240 টোটাল আধান। Q1 ইকুয়ালস টু হবে 5/10 + 5 + 9 বাই ইনটু Q টোটাল আধান, মানে 5/24 ইনটু 240 মাইক্রোকুলম্ব। এবারে এটা 10 হবে 50 মাইক্রোকুলম্ব। এই ধারকের মধ্যে থাকবে 50 মাইক্রোকুলম্ব আধান। মনে থাকবে? এটা একটু টাফ হয়ে গেল তোমাদের ক্ষেত্রে, কিন্তু কোনো প্রবলেমই টাফ নয় যদি তুমি আগের প্রবলেমগুলোর অভিজ্ঞতা রাখো। আগের প্রবলেমগুলোর অভিজ্ঞতা থাকলে তোমার এটা কোনো ব্যাপার নয়। এক্ষেত্রে তোমাকে সিরিজ কম্বিনেশন বুঝতে হয়েছে, শর্ট সার্কিট বুঝতে হয়েছে, এবং তাদের মধ্যে আধানের যে বন্টন সেটাও বুঝতে হয়েছে। দেখো সিরিজ কম্বিনেশনে আধান সমান থাকে এটা তো তুমি জানো। 240 মাইক্রোকুলম্ব যদি আধান হয়, এখানে সবার মধ্যে 240 মাইক্রোকুলম্ব করে আধান যাবে। সবার মিন্স এইটা আর এদের তিনজনের আর এইটা এক ভাগ। কি এইভাবে এইগুলোকে ভাঙতে হবে, আধানগুলোকে ভেঙে ফেলতে হবে। এবার এইটা প্রথমে তুমি এই দিকে দৃষ্টি দিলে হবে না, তোমাকে দিতে হবে কি এইখানে দৃষ্টি। অর্থাৎ এই তিনটে ধারক শ্রেণী সমবায়ে রয়েছে বলে বুঝতে হবে। তাহলে মূল ব্যাপারটা হলো তোমার কনসেপ্ট। এখানে কনসেপ্ট করতে হবে যে তুল্য ধারকের কনসেপ্ট যার যত ভালো থাকবে সে কিন্তু এটা করে ফেলতে পারবে। এই ক্ষেত্রে দেখো এখানে এই সার্কিটটা জটিল ছিল, তার থেকে এটাকে সহজ করলাম, তার থেকে এই সার্কিটটাকে আরো সহজ করলাম, তার থেকে সার্কিটটাকে সিম্পল করে আমি তুল্য ধারকত্ব বের করলাম। তুল্য ধারকত্ব বের হওয়ার ফলে টোটাল সার্কিটে টোটাল চার্জ কত, মূল সার্কিটের টোটাল চার্জ কত সেটা আমরা পেয়ে গেলাম। টোটাল চার্জ হলো 240 মাইক্রোকুলম্ব। 240 মাইক্রোকুলম্ব যেই পেলাম তেমনি আমি কি বললাম, এই তিনটের মধ্যে 240 করে ভাগ করে দিলাম। 240 ভাগ করার ফলে এবারে এইটা এই যে ক্যাপাসিটর দেখছি, এই ক্যাপাসিটর অ্যাকচুয়ালি তিনটে ক্যাপাসিটরের সমষ্টি, তিনটে ক্যাপাসিটরের সমবায়। এই সমবায়ে টোটাল আধান হলো 240 মাইক্রোকুলম্ব। অর্থাৎ এর প্রত্যেকটাতে আধান ভেঙে ভেঙে ভাগ হয়ে যাবে। কারণ জানি সমান্তরাল সমবায়ে যখন ধারক থাকে তার দুই প্রান্তের বিভব সমান হয়, কিন্তু তাদের মধ্যে আধানের মান আলাদা হয়। আধান বাই ধারকত্ব সমান বিভব, অর্থাৎ Q1/C1 সমান Q2/C2 সমান Q3/C3। অর্থাৎ ধারকত্ব যার বেশি তাতে বেশি আধান থাকবে, ধারকত্ব যার কম তাতে কম আধান থাকবে। এবারে আমরা সেই সূত্রটাকে অংশীদারি কারবার ম্যাথে যেটা আমরা করেছি 6, 7, 8 অংশীদারি কারবারের সূত্র অনুযায়ী আধানকে আমি ভাগ করে ফেলবো, আনুপাতিক ভাগার এই নিয়ম অনুযায়ী আমি ভাগ করে ফেলবো।
তার থেকে আমরা ফাইনালি আমরা আসলাম 5 মাইক্রোফ্যারাডের আধান কত না 5 মাইক্রোফ্যারাডের আধান হলো 50 মাইক্রোকুলম্ব। আমাকে যে কোনো ধারকের আধান বলতে বলুক আমি বলে দেব। তুমি জিজ্ঞেস করো যে 5 মাইক্রোফ্যারাডের ধারক আধান কত, আমি বলবো 50 মাইক্রোকুলম্ব। 9 এর ক্ষেত্রে কি হবে 90 মাইক্রোকুলম্ব। 8 এর ক্ষেত্রে কি হবে না এখানে 50 আছে আর কোনটা আছে 10 5 আর 9, 10 5 আর 9 এর একই হবে। 10 এর ক্ষেত্রে বলবে এখানে আমি বলবো 100, 150 আর 90 240। এর ক্ষেত্রে কত হবে, এটা তো শ্রেণীতে রয়েছে। 12 মাইক্রোফ্যারাডের ক্ষেত্রে 240 মাইক্রোকুলম্ব হবে। 8 মাইক্রোফ্যারাডের ক্ষেত্রে এর ক্ষেত্রেও 240 মাইক্রোকুলম্ব হবে। এবার বিভব বলতে বলবে আমাকে, বিভব বলতে বললে আমি বলে দিতে পারবো। কিভাবে বলবো না বিভব সমান হচ্ছে কি q বাই c, v ইকুয়ালস টু q বাই c। এর আধান কত না 240, এর ধারকত্ব কত 12, তাহলে এর বিভব হবে 20 ভোল্ট। এর বিভব কত হবে 5 মাইক্রোফ্যারাডের বিভব কত হবে না 5 মাইক্রোফ্যারাডের মধ্যে কত আধান রয়েছে 5 মাইক্রোফ্যারাডের মধ্যে রয়েছে 50 মাইক্রোকুলম্ব আধান। তাহলে কি হবে 5 এর যে বিভব হবে 50 বাই 5 সমান হবে 10 ভোল্ট। এরপরে V9 কি হবে এর মধ্যে আছে 90 মাইক্রোকুলম্ব চার্জ, এর হবে 10 ভোল্ট। এরা প্রত্যেকে তো সমান্তরাল সমবায়ে রয়েছে, এর যা হবে এর তাই হবে আর একজনের তাই হবে, এই 10 এরও তাই হবে। V10 অর্থাৎ 10 মাইক্রোফ্যারাড ধারকত্ব বিশিষ্ট ধারকের দুই প্রান্তে বিভব হবে 100 বাই 10 সমান হবে 10 ভোল্ট। এইভাবে এদের আমি প্রত্যেকের দুই প্রান্তে বিভব প্রভেদ বের করতে পারবো। কে বাকি থাকলো এখানে 12 হয়ে গেছে, এটা V12। V8 কত হবে এখানে 8 মাইক্রোফ্যারাডের আধান কত 240। এইটা ভুললে চলবে না, এইটা এবং এদের প্রত্যেকটা এবং এইটা 12, এদের প্রত্যেকের আধান সমান, এরও 240 এরও 240 এদের তিনজনের 240। 240 ভেঙে ভেঙে 50 90 আর 100 হয়েছে। এখানে 240 বাই কত 8 সমান হবে 30 ভোল্ট। দেখো 30 ভোল্ট 10 ভোল্ট আর হচ্ছে 20 ভোল্ট, কত হলো 30 10 40 আর 20 মোট হলো 60 ভোল্ট। দেওয়া হয়েছিল 60 ভোল্ট, হয়ে গেল অ্যান্সার। এইভাবে তুমি এটাকে সলভ করতে পারবে। এরপরে আমি যে টাইপে আসছি সেই টাইপ হলো ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ টাইপ আর আনব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ টাইপ।